বলো, দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেল কিনা? জি ভাই, বোঝা গেছে। সহজ জিনিস। তাহলে এটা প্রশ্ন শেষ, এগুলো করে নিতে হবে, বাংলা পড়াগুলা। না বুঝলে জিজ্ঞাসা করবা। আমার মনে হয় না যে এখানে কেউ যদি একটু মনোযোগ দিয়ে পড়ে কোনো বোঝার না বোঝার মতো কোনো পয়েন্ট আছে। পরের প্রশ্ন হচ্ছে অগ্রগামী তরঙ্গ এবং স্থির আছে। স্থির তরঙ্গের আর অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা একটু এখান থেকে পড়ে নিবা। এটা খুব সহজ, পড়লে বুঝতে পারবা। আর এদের মধ্যেকার পার্থক্য নিয়ে কয়েকটা পয়েন্টে একটু কথা বলেই আস্তে ক্লাস শেষ করো। হুম। প্রথম পার্থক্যটা বুঝে যাবে, সমস্যা নেই। দ্বিতীয় পার্থক্যটা খেয়াল করো, যে মাধ্যমের যেটা এই দিকটা যেটা সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, তাই না? প্রথমটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ আর এদিকে হচ্ছে স্থির তরঙ্গ। এটা মূলত এদিকেরটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ আর এদিকেরটা হচ্ছে স্থির তরঙ্গ। কিন্তু সব সময় বাহ্যিক যে এই তরঙ্গ সৃষ্টির জন্য বল প্রয়োগ করতে হবে সেটা কিন্তু এই পয়েন্টে প্রয়োগ হয়, পুরো জায়গাটা কিন্তু প্রয়োগ হয় না। এই পয়েন্টের উপর কন্টিনিউয়াস বলটা প্রয়োগ হবে। এই বলটা প্রয়োগের ফলে কিন্তু এই তরঙ্গটা তৈরি হবে। তাহলে এখানে এই কণাটার উপর যখন এই বলটা প্রয়োগ হবে, এই কণার উপর যখন এই বলটা যখন প্রয়োগ হবে তখন এখানকার কণাটা উপরে নিচে ওঠানামা করবে, উপরে নিচে ওঠানামা করবে। তাহলে এই গতির কারণে তার পাশের কণাটা উপরে নিচে ওঠানামা করবে। আবার এই গতির কারণে তার পাশের কণাটা ওঠানামা করবে, আবার তার পাশের কণাটা ওঠানামা করবে, তার পাশেরটা। এভাবে তরঙ্গটা সামনের দিকে সঞ্চালিত হবে। আর মূলত এখানে কন্টিনিউয়াস একটানা বল প্রয়োগ হচ্ছে শুধু সামনের কণাটাতে, বাকিগুলোতে কিন্তু হচ্ছে না। তাহলে এখানকার যে এই কণাটাতে যে প্রয়োগ হচ্ছে সেই কণাটার কম্পনের প্রভাবে বাকি কণাগুলো পরিবর্তিত হচ্ছে। তাহলে সবার এখানে যদি একটা কণার ওঠানামার বিষয় আছে, তার মানে এখান থেকে যদি একটা কোনো উপরে চলে যায় ঘনত্বের একটা পরিবর্তন হবে। এখানে যদি একটা কোনো উপরে চলে গেল, খালি হয়ে গেল, ঘনত্বের পরিবর্তন হবে। তাহলে এক্ষেত্রে এইটার ঘনত্বের যতটুকু পরিবর্তন হবে, কিছুক্ষণ পর ঠিক তার পরের পয়েন্টের ঘনত্বের অতটুকু পরিবর্তন হবে। আবার ঠিক পরের কণাটার ঘনত্বের পরিবর্তন হবে। এই জন্য এই কথা বলছে যে ঘনত্বের পরিবর্তন অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে একইভাবে হয়, কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে ঘনত্বের পরিবর্তন একইভাবে হয় না। বিভিন্ন পয়েন্টে ঘনত্বের পরিবর্তন বিভিন্ন রকম। এটা কিভাবে? এই স্থির তরঙ্গটা খেয়াল করো। এই তরঙ্গের যে এইখানে যে ঘনত্বের পরিবর্তন, এখানে কিন্তু একটা পয়েন্টে বারবার ওঠানামা করতেছিল, পরেরটা এভাবে এভাবে, এই জন্য ঘনত্বের পরিবর্তন একই রকম হয়েছে। এখানে দেখো তো, এই যে এখানে একটা নিস্পন্দ বিন্দু থাকে, স্থির বিন্দু। তাহলে এখানে তো ঘনত্বের পরিবর্তন আর এখানে যে ঘনত্বের পরিবর্তন, এই ঘনত্বের পরিবর্তন সমান না, দুইটা আলাদা আলাদা। এই জন্যই এই পয়েন্টটা বলা হয়েছে যে 2 নম্বরটা, মাধ্যমের প্রত্যেক অংশের চাপ ও ঘনত্বের পরিবর্তন একইভাবে হয়। আর স্থির তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের বিভিন্ন অংশের চাপ ও ঘনত্বের পরিবর্তন বিভিন্ন। আর এটা একটা সুতা, এখানে তোমার হাত দিয়ে ঘোরাচ্ছ, শুধুমাত্র হাতের সাথে যে কণাটা আছে সেটাই শুধু পর্যাবৃত্ত গতি লাভ করবে, আর বাকি কণাগুলো পর্যাবৃত্ত গতি লাভ করবে না। আর মাধ্যমের ভিতর 4 নম্বর দেখো, মাধ্যমের ভিতর স্থিরভাবে অবস্থান করে এবং সমান দূরত্বে কতগুলো স্থানে এদের সংকোচন ও প্রসারণ একবার দৃশ্যমান হয় এবং অদৃশ্যমান হয়। অর্থাৎ এই ক্ষেত্রে তরঙ্গটা চলার সময় প্রতিটি ক্ষেত্রে বেগ একই ছিল, কিন্তু এখানে তরঙ্গের সব জায়গায় বেগ একই হয় না, কারণ এখানে নিস্পন্দ বিন্দু আছে। এই দিকটা এইখানে কিন্তু নিস্পন্দ বিন্দু গুলো তরঙ্গের বেগ, স্থির পয়েন্ট গুলো তরঙ্গের বেগ পার্থক্য হবে, অগ্রগামী তরঙ্গের মতো হবে না। 5 নম্বর, তরঙ্গের প্রবাহের মাধ্যমে কণাগুলো কখনো স্থির হয় না। এই তরঙ্গ এইভাবে চলতে থাকবে, কখনো স্থির হয় না। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে এই পয়েন্ট আর এই পয়েন্ট স্থির হয়ে যায়। এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই পার্থক্যগুলো একটু করে নিবা। তারপরে সহজ 6 নম্বরটা, তরঙ্গের এক জায়গায় স্থির থাকে তরঙ্গের আকার, স্থির থাকে না অগ্রগামীর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে স্থির থাকে।
অগ্রগামী আর তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ পাত দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত, আবার দিগল তরঙ্গ মধ্যে একটি সংকোচন একটি প্রসারণ। পরস্পর তিনটি নিস্পন্দ বিন্দু বা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য নির্ধারিত হয়। এই যে এখানে একটা সুস্পন্দ বিন্দু, এখানে একটা, এখানে একটা, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এইটা হচ্ছে স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গের যেটা অগ্রগামী তরঙ্গ, সেটার তরঙ্গ দৈর্ঘ্য কোনটা ছিল, পরপর দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। এখানে এই দুইটার পার্থক্যই বলে দেওয়া হচ্ছে। তাহলে এটা একটু করে নেবা, তারপরেও কারো কোথাও কনফিউশন থাকলে পরে জিজ্ঞেস করবা। রাত অনেক গভীর হয়ে গেছে। আরো কোনো বিষয় সম্পর্কে ভাইয়া, কারো না থাকলে, হ্যাঁ। স্থির তরঙ্গের ক্ষেত্রে নিস্পন্দ হুম হুম এটা পরে একটা সুস্পন্দ প্রশ্ন বিন্দু আছে। কোনটা? আচ্ছা, এটা পরে একটা প্রশ্নই আছে, বড় প্রশ্ন। এই যে এইটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, সুস্পন আর এই যে মাঝখানে যে একটা পয়েন্ট আছে, আর তরঙ্গ থাকবে না, এটা হচ্ছে নিস্পন্দ। নিস্পন্দ। আর উপরের চূড়াটা হচ্ছে সুস্পন্দ, এটা হচ্ছে নিস্পন্দ। আর একটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট, যে স্থির তরঙ্গের সুস্পন্দ বিন্দু এবং এই নিস্পন্দ বিন্দুর শর্ত প্রতিপাদন করো। তখন ওর বিস্তারিত আলোচনা হবে এটা নিয়ে। ওই প্রশ্ন তো পড়তে হবে পরে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। নিউ 2014 সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এই হচ্ছে প্রশ্নটা। আমরা জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সাধারণ সমীকরণ এটা ছিল। এটা আগের ক্লাসে, আগের লেকচারে এটা প্রতিপাদন করা হয়েছে, ওয়াই ইকুয়াল সাইন 2π/λ বিটি মাইনাস এক্স। সেটাকে ধরেই ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করা হবে। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরে নেই, এটা তো মুখস্থ। তাহলে 1 নং সমীকরণকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এইটাকে যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে কি হবে? দেখো, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এখানে জাস্ট ইন্টিগ্রেশন সাইন গুলা, এখানে ইন্টিগ্রেশন বলতেছি, অন্তরীকরণ ব্যবকলন, এটা করা হলো। আর এইটার সাথে শুধু ডিডিটি লেখা হলো। এখানে শুধু জাস্ট এলএন থেকে এলএন অপারেটর যোগ করে লেখা হয়েছে, ব্যবকলনীয় অপারেটর। তারপর ইন্টিগ্রেশনের কাজটা শুরু করা যাক। এখানে এই যে এ কজ এ সাইন ডিডিটি, তাহলে এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ থেকে বাইরে নিয়ে আসা হলো। আর সাইন, এটা কিন্তু পুরোটাই একটা থিতার মান। সাইন কোনো কোণের অনুপাতের পরে যে রাশিগুলো থাকে সেটা কিন্তু থিতার মান। তাহলে এই পুরোটাকেই কিন্তু আমাদের এক্স হিসেবে কল্পনা করতে হবে, অর্থাৎ সাইন এক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই পুরোটাকে এক্স ধরতে হবে। এটাকে ইন্টিগ্রেশন করলে কজ এক্স হয়, সাইন এক্স করলে কজ এক্স হয়। তাহলে এ কনস্ট্যান্ট বাইরে চলে গেল। এই এইটা হচ্ছে সাইন এক্স, এইটা করলে ইন্টিগ্রেশন করলে কি হবে, কজ, এই পুরোটাই হচ্ছে এক্স, এই পুরোটাই হচ্ছে এক্স। কিন্তু এখানে যাকে এক্স ধরা হচ্ছে সে তো আসলে এক্স না, এই জন্য এখানে আবার যেটা চেইন রুল প্রয়োগ হবে। তার মানে এক্সটাকে আবার অন্তর্গ্রহণ করতে হবে চেইন রুলের সূত্র অনুসারে। এই জন্য ডিডিটি অফ এটা এক্স এর মান যেটা ছিল এটাকে আবার ইন্টিগ্রেশন করা হচ্ছে। তারপর এদিকে যা ছিল তাই থাক। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এই ইন্টিগ্রেশন না, ব্যবকলন করলে কি হবে, এটাকে ব্যবকলন করলে এটা যদি গুণ দেওয়া যায় 2π ভিটি, 2π/λ ব্র্যাকেটের ভিতরে গুণ দিলে এই লাইনটা আসে। তারপর ব্যবকলন করা হচ্ছে। তারপর ব্যবকলন কি হবে, এইটা যেটা ছিল সেটাই থাক, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সুতরাং শুধুমাত্র এইটাকেই ব্যবকলন ডিফারেন্সিয়েশন করা যাবে। এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, কারণ এখানে
T9 টি এর সাপেক্ষে হচ্ছে, এখানে এক্স আছে, তার মানে এটা শূন্য, এটা শূন্য আসছে। আর এটাকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে তাহলে এই যে পুরো জিনিসটা হচ্ছে 2πv, এই পর্যন্ত হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে গেল। তার মানে ডি ডিটি অফ টি, আর থাকে কি ডিটি ডিটি অফ টি, তার মানে এখানে ওয়ান চলে আসে, ওয়ান, ওয়ান দিয়ে গুণ দিলে ওটাই হয়। তারপর এই যে 2πv/λ, এটাকে, এটা পিছনের দিকে ছিল, এটাকে সামনের দিকে নেওয়া হলো। এ তো আগে থেকেই এখানে ছিল cos, তার মধ্যে আছে 2π/λ/VT-6, 2π/λ/VT-6, অর্থাৎ পুনর্বিন্যস্ত করে লেখা হয়েছে। এটা পিছনের দিকে ছিল, এটা সামনের দিকে নেওয়া হয়েছে, বাকি যেটা ছিল তাকে সেভাবেই লেখা হয়েছে, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নেওয়া হলো। আবার তাকে 2 নম্বর সমীকরণ আবার টি এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে। আবার টি এর সাপেক্ষে ব্যবকলন করলে স্কয়ার হয়ে যাবে, ডি স্কয়ার ডিটি স্কয়ার। আর পুরোটাইকে ব্যবকলন করতে হবে, জাস্ট এই লাইনে ব্যবকলন অপারেটর সংযুক্ত করে লেখা হয়েছে, আর তেমন কিছু না। তারপর এখন ব্যবকলনের কাজটা সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। a2πv/λ, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সামনে চলে আসছে, এও কনস্ট্যান্ট সামনে চলে আসছে, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে cos, এই পুরোটাই কিন্তু এক্স, cos এক্স, cos এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন পুরোটাই এক্স, কিন্তু যাকে এক্স ধরা হয়েছে সে তো এক্স না। এই জন্য চেইন রুল, আবার আগের মতো চেইন রুল প্রয়োগ হচ্ছে। চেইন রুল অনুসারে যাকে এক্স ধরা হয়েছিল তাকে আবার অন্তরীকরণ করতে হচ্ছে। তাহলে যা ছিল এইখানে, যা ছিল সব ঠিকঠাক থাক, কোনো সমস্যা নেই। এটা আবার যদি এইটাকে যদি এইটা দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কি হবে, শুধুমাত্র টি এর সাথে যে অংশটা সেটাই ব্যবকলন হবে, আর যেটা এক্স এর সাথে গুণ হবে সেটা শূন্য হয়ে যাবে, সেটার জন্য শূন্য বসছে। আর এটা 2π/λ/VT, এটাকে ইন্টিগ্রেশন করলে আগের মতো ব্যবকলন করলে কি থাকে, শুধুমাত্র এই টি, এইটা কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে আসে, ডি ডিটি অফ টি ওয়ান, এখানে ওয়ান হয়, ওয়ান দিয়ে গুণ দিলে যা থাকে তাই থাকে, একই রকম থাকে। তাহলে এখন এই কাজ করা হলো, এই যে মাইনাস, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা যেহেতু গুণ আকারে আছে, সামনে গুণ আকারে লেখা হয়েছে, এ তার মতোই আছে। আর এই 2πv আর এখানকার 2πv গুণ করা হয়েছে, লবের সাথে লবের গুণ করতে কোনো সমস্যা নেই, 2 × 4, পাই 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 স্কোয়ার, ভি আর ভি ভি স্কোয়ার, তাই হয়েছে। ল্যামডা স্কোয়ার তো নিজে ছিল, আর এই এখানকার মাইনাসের সামনে চলে গেছে, সাইন VT-6 আছে, সাইন VT-6 আছে, 2π/λ আছে, এটা তেমন কিছু না, শুধু পুনর্বিন্যস্ত করে লেখা হয়েছে। তারপর কি হবে, হুম এরপর আরেকটু পুনর্বিন্যস্ত করা নেওয়া হয়েছে, এই এটা সামনে ছিল তাকে মাঝখানে নেওয়া হয়েছে, বাদ বাকি যারা ছিল সেভাবেই তাদেরকে লেখা হয়েছে। লেখা যদি হয় 4π² ভি² ল্যামডা² তাহলে এটা কিন্তু ওয়াই এর মান ছিল 1 নং সমীকরণে, আর যা ছিল এখানে তাই থাকলো, এটা এদিকে গিয়ে এটা ওয়াই এর মান হয়ে গেল। এই জন্য এই যে এ সাইন 2π/λ/VT-6 এর জায়গায় ওয়াই বসানো হচ্ছে। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো না, এখানে আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, এখানে যেটা করতে হবে, এখানে যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যদি এখানে উভয় পক্ষে যদি ভি² দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে, এখানে, এখানে একটা ভি² চলে আসবে, আর এখানে যদি ভি² দিয়ে ভাগ করা হয় ভি² কাটা চলে যাবে। তারপর যে লাইনটা হবে সেই লাইনটা কিন্তু, ওই লাইনটাকে 3 নম্বর সমীকরণ ধরতে হবে। এটা একটু স্কিপ হয়ে গেছে, এটা আমি একটু লিখে দিচ্ছি, এখানে এই লাইনটা লিখে নেবা। এটা মূলত এরকম ছিল যে ডি² বাই
ডি টি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল মাইনাস 4 পাই স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি ভি স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে তো এই ভি স্কোয়ার থাকে না, এই ভি স্কোয়ার থাকে না। এদিকে যেহেতু ভি স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে, আর কে থাকে এখানে মাইনাস বাই ল্যামডা স্কোয়ার থাকে, আর ইন্টু ওয়াই থাকে। এই সমীকরণটাকে 3 নম্বর সমীকরণ ধরতে হবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটা একটু খাতায় লিখে নিবা। তারপর পরের অংশে যাই। এখন 1 নং সমীকরণকে এতক্ষণ যা করা হলো তা হচ্ছে টি এর সাপেক্ষে ব্যবকলন করা হয়েছে, আর এখন এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে। 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই সবকিছু আগের মতো। এখানে যে ব্যবকলন অপারেটর ডি এক্স সেই চিহ্ন যুক্ত করে লেখা হয়েছে ওই লাইনটাকে, এই লাইন। পরে এটা ব্যবকলন করলে কি হয়, এ কনস্ট্যান্ট সামনে চলে আসছে, সাইন এক্স পুরোটাই হচ্ছে এক্স, তাহলে কজ এক্স হয়, কজ পুরোটাই হচ্ছে এক্স। তারপর চেইন রুল অনুসারে যেটা এক্স এর মান ছিল সেটাকে আবার ব্যবকলন করতে হবে। সামনের যে অংশটা গুণ দিলে টি সমেত সেটা 0 হয়ে যাবে, এই মাইনাসটা এই মাইনাস, যেটার সাথে এক্স আছে শুধু সেটাই ব্যবকলন হবে। তাহলে এটাকে যদি এই এক্স এর সাথে গুণ দেওয়া যায় তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স হবে। 2 পাই বাই ল্যামডা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর এখানে ডি ডিএক্স অফ এক্স 1 থাকে। প্রথমের অংশের অন্তরীকরণটা বুঝলে এটাও বুঝে যাবে, সহজ জিনিস। তারপরে ভিটি মাইনাস এক্স ভিটি মাইনাস এক্স আছে, এটা তো 0ই ছিল, জাস্ট এই লাইন থেকে এই লাইনে একটু পুনর্বিন্যস্ত করে লেখা হয়েছে। তারপর 4 নং সমীকরণকে আবার ব্যবকলন করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে, তাহলে তখন এটা স্কয়ার হয়ে যাবে, কারণ আগে তো ডিডিএক্স অফ ছিলই, ডিডিএক্স অফ ওয়াই, আবার করলে ডি স্কয়ার ডিএক্স স্কয়ার হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে উপরের সমীকরণটা একটু দেখাই। এই যে তাহলে এগুলো তো কনস্ট্যান্ট, তারা সামনে আছে, এটাকে আবার এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে কজ এক্স, এই পুরোটাই হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স, কজ এক্স কে ব্যবকলন করলে হয় মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এটা হচ্ছে এক্স। চেইন রুল অনুসারে এটাকে আবার ব্যবকলন করতে হবে, করলে এই জিনিসটা থাকে। উপরের গুলো বুঝে থাকলে এটা এমনিতেই বুঝে যাবে। তাহলে এখন একটা কাজ করা যায়, এইটা ইকুয়াল 4 পাই স্কয়ার ল্যামডা স্কয়ার, আবার এই লাইন থেকে এই লাইনে একটু পুনর্বিন্যস্ত করে সাজিয়ে লিখলে এটাকে কিন্তু ওয়াই লেখা যায়। প্রথম টি টি এর সাপেক্ষে যখন অন্তর্করণ হচ্ছিল সেটার মতোই, একই রকম। তাহলে এখানে এটার পরিবর্তে ওয়াই লেখা যায় 1 নং সমীকরণ থেকে, তো এটাকে 5 নম্বর সমীকরণ ধরা হলো। তাহলে সমীকরণ 3 ও 5 হতে পাই উভয়ের মান কিন্তু একই। সমীকরণ 3-এর ক্ষেত্রে এই জায়গায় কি ছিল, ডি স্কয়ার ডি টি স্কয়ার অফ ওয়াই বাই ভি স্কয়ার এরকম কিছু একটা ছিল, সেটার মান কিন্তু এইটাই ছিল। সমীকরণটা দেখে আসবো, 3 নং সমীকরণে এই মানটা একই ছিল। আবার 5 নং সমীকরণের যে আমাদের ডান পাশের অংশটা আর 3 নং সমীকরণের ডান পাশের অংশটা দুইটাই ইকুয়াল, কোনো পার্থক্য নেই, সমান সমান। তাহলে সমীকরণের এক পার্শ্ব যদি সমান সমান হয় তার মানে বাম পাশ দুইটাই ইকুয়াল, সমীকরণ নিয়ম অনুসারে লেখার সুযোগ আছে, এই জন্য বাম পাশ ইকুয়াল, দুইটা ইকুয়াল দিয়ে লেখা হয়েছে। এটা ছিল 3 নম্বর সমীকরণের বাম পাশ, আর এটা হচ্ছে 5 নম্বর সমীকরণের বাম পাশ। যেহেতু উভয়ের ডান পাশ ইকুয়াল তাই বাম পাশকে ইকুয়াল ইকুয়াল করে লেখার সুযোগ আমাদের হাতে আছে। হ্যাঁ, তারপর এখানে যদি পক্ষান্তর করা হয়, এখানে যে সমীকরণটা ছিল এখানে বি স্কয়ার ছিল,
এই যে ভি স্কয়ার, এই ভি স্কয়ারকে যদি ওই পাশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সে উপরে উঠে যাবে, লবে উঠে যাবে। ভি স্কয়ার এখানে হয়ে গেল, বাদ বাকি যারা ছিল তারা আগের মতোই আছে, শুধু ভি স্কয়ারকে পক্ষান্তর করা হয়েছে। এটাকে 6 নং সমীকরণ ধরে নিতে হবে। আর 6 নম্বর সমীকরণে হচ্ছে অগ্রগামী তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। খুব সহজ আছে প্রশ্নটা, কোনো কঠিন নাই। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি সহজ একটা প্রশ্ন, এটা কষ্ট করে পড়ে ফেলবা, সহজ আছে। আর পরের একটা প্রশ্ন আজকে পড়ানোর কথা ছিল, কিন্তু ভুলক্রমে মিস্টেকের কারণে কিছু পেজের ফটো পিডিএফ হিসেবে সংযুক্ত করা যায়নি, করা হয়নি আর কি, ভুলক্রমে। এই জন্য এই প্রশ্নটা আজকে পড়ানো গেল না। তাহলে প্রথম অংশটা পরে একটা ছোট প্রশ্ন আছে, অন্য কোনো দিন একটা প্রশ্নের সাথে এটা করে নেব। তাহলে হ্যাঁ, এটাই করো আজকে, ব্যবকলনীয় সমীকরণ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ক্লাসে যারা সংযুক্ত হয়েছে তাদের সবাইকে জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের যে কোনো মুহূর্তে